শিক্ষার্থী আন্দোলন যেন নতুন গতি পেয়েছে। শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল দেখা গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা। আন্দোলন যখন নতুন রূপ নিচ্ছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা সংলাপের জন্য খোলা। কিন্তু সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি বহাল রেখেই সরকারের সাথে আলোচনা প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কগণ। শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা দাবি জানিয়েছে। উপদেষ্টাদেরকে আমার বিচারে কাটতে আনতে চাই। 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। শুধু সমর্থনই নয়, ছাত্রদের গণজাগরণে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে এমন ঘোষণা দিয়ে জনগণের পাশাপাশি দলের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে এখন এক অচল অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এ সকল অপকর্মের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান। আজ সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। সরকারে যারা এখনো ক্ষমতা আঁকড়ে বসে আছেন তাদের বলতে চাই, দেয়ালের লিখন পড়ুন। এইভাবে আর মানুষকে দাবিয়ে রাখতে পারবেন না। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খবর দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও উল্লেখযোগ্যভাবে স্থান পাচ্ছে। এটা জনতার আন্দোলন, বিজয় হবে জনতার। চট্টগ্রামের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে ছাত্রদের যে দাবি সবগুলোই সরকার মেনে নিয়েছেন। এখন আর আন্দোলন করার কোনো সুযোগ নেই। চলমান ছাত্র আন্দোলনের মধ্যে রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। ঢাকার বাড্ডা, নর্দা, মিরপুর, শাহবাগ ও সায়েন্স ল্যাবে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি মোকাবেলায় আলোচনার বিকল্প নেই বলে মত বিশিষ্টজনদের। তারা বলেন কিছুটা দেরি হলেও আলোচনার সময় শেষ হয়ে যায়। এদিকে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। আন্দোলনকে ব্যবহার করে কোনো অপশক্তি যেন দেশের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান। আমাদের লাভ তাদের যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়। তোমাদের সম্পদ বিদেশে পাচার করে প্রধানমন্ত্রীর পিয়ন হয় 400 কোটি টাকার মালিক, পুলিশের আইজি হয় 1000 কোটি টাকার মালিক, মানুষকে গুম করে। এত কিছুর পর তাদের রক্ত পিপাসা মিটে নাই। তারা আমাদের সন্তানদের হত্যা করেছে, শত শত সন্তানকে। এই শত শত সন্তানকে হত্যা করে, হাজার হাজার মানুষকে আহত করে, শিশুদের হত্যা করে, আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের? উনি বলেন উনি নাকি স্বজন হারানোর বেদনা বুঝেন। উনি কারো স্বজন হারানোর বেদনা বুঝেন না। উনি শুধুমাত্র নিজের স্বজন হারানোর বেদনা বুঝেন। বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। উনি মনে করেন শুধু উনার বাবা স্বাধীন করেছে। উনি মনে করেন বাংলাদেশের মালিক উনি। আমাদেরকে কথায় কথায় বলেন উনি নাকি আমাদের ভাত খাওয়ান, উনি নাকি আমাদের বিদ্যুৎ বন্ধ করে দিবেন। আজকে আমি এখানে এসেছি আমাদের তরুণ প্রজন্ম, আমাদের জেনারেশন জি, তোমাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর জন্য, তোমাদের প্রতি এই জাতির কৃতজ্ঞতা জানানোর জন্য। তোমরা বাংলাদেশের ইতিহাসে ব্রিটিশ আমল থেকে শুরু করে সবচেয়ে বড় স্বৈর শাসক, সবচেয়ে বড় হত্যাকারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ। তোমাদের জয় সুনিশ্চিত। আমরা প্রথমে আমাদের শত শত ছাত্র হত্যার বিচার চেয়েছিলাম। আমরা আর কিছু চাই নাই। আমাদের সমন্বয়করা ছাত্র হত্যার বিচার চেয়েছিল, আর কিছু চাই নাই। এই বিচার করা হয় নাই, এই বিচার করা হবে না, কারণ খুনি নিজের বিচার নিজে করে না।
আজকে বাংলাদেশের ঘরে ঘরে আওয়াজ উঠেছে, আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে। আপনি অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে বাংলাদেশের মানুষের প্রতিনিধিদের, বাংলাদেশের মানুষ বাংলাদেশের তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এই দেশের তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদের জীবন এবং জীবিকা নিশ্চিত থাকতে পারে। এই জন্য তারা প্রচলিত পদ্ধতিতে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে সত্যিকারের নির্বাচন করে তারা এই দেশ পরিচালনায় অংশ নিবে। এবং আমি এটাও বলতে চাই, আজকে ভবিষ্যতের যে পার্লামেন্ট হবে সেখানে বাধ্যতামূলকভাবে তরুণ সমাজের অন্তত 50% প্রতিনিধিত্ব থাকতে হবে। আজকে আমরা হত্যার বিচার চাই, তার আগে চাই যে এই খুনি সরকার এই বিচারকে বাধাগ্রস্ত করছে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমি আজকে মনে করি, আমি আসার পর তোমরা কেউ কেউ হিরো বলেছ, লজ্জায় মরে গেছে আমি। হিরো হচ্ছে আমাদের 6 সমন্বয়ক, হিরো হচ্ছে আমাদের সারা বাংলাদেশের সমন্বয়ক, হিরো হচ্ছে জেনারেশন জি। তোমরা প্রত্যেকে হিরো। আমরা তোমাদের থেকে সাহস পেয়েছি, আমরা তোমাদের পাশে থাকবো, আমাদের যদি মৃত্যুও হয় আমরা তোমাদের পাশে থাকবো, এই কথা দিয়ে গেলাম। কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন দেশের বিভিন্ন প্রান্তে সরকার পতনের স্লোগানে উত্তাল। এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাবেক একজন সেনাপ্রধান, যিনি 2012 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। এ যেন এক অন্যরকম দৃশ্য, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কোথাও এতটুকু জায়গা ফাঁকা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যেন ছাত্র জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। শহীদ মিনার পেরিয়ে পাশের সড়কগুলোতেও অবস্থান নিয়েছেন তারা। 3 আগস্টের এই কর্মসূচিতে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহীদ মিনার। এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বুদ্ধিজীবী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন তারকা ও ক্রিকেটাররাও। এমন পরিস্থিতির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। ফেসবুকে 2 আগস্ট শুক্রবার এক পোস্টে তিনি লিখেছেন, যথেষ্ট হয়েছে, এই অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। আমাদের সন্তানদের উপর গুলি চালানো, তাদের অপহরণ, গণগ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করুন। এর আগের দিন 1 আগস্ট আরেক পোস্টে সাবেক এই সেনাপ্রধান লিখেছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। এটাই প্রথম নয়, এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ইকবাল করিম ভূঁইয়া। সম্প্রতি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙে পরিবর্তন করে আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। 1957 সালের 2 জুন কুমিল্লায় জন্মগ্রহণ করেন জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। কুমিল্লা জেলা স্কুল এবং পোজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা। 1976 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান তিনি। 9ম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন ইকবাল করিম। ভালো কাজের স্বীকৃতি হিসেবে কুয়েত সরকার তাকে লিবারেশন অফ কুয়েত মেডেল প্রদান করেছিল। এখন কেবল প্রতিশোধ চাই ভাই, ভাতৃখুনের বদলা ছাড়া ঘরে ফিরবার রাস্তা নয়। এরপর যে আমাদের মধ্যে প্রতিষ্ঠা আছেন তাকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন সিনিয়র সম্পাদক শহীদ মিন্টু। বাংলাদেশে যে গণহত্যা চলছে, সেই গণহত্যায় অনেক ছাত্র, অনেক নিরীহ মানুষ, এর পাশাপাশি 5 জন সাংবাদিকের প্রাণ হানি ঘটেছে। আমাদের প্রিয় নেতা সাইদ খানকে যারা গ্রেফতার করে কারাদণ্ড দিয়েছে এবং নির্যাতন করছে, যারা ইনার দিচ্ছে এবং নির্যাতন করছে, আমি তার তীব্র নিন্দা জানাই। গত 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে বাংলাদেশে যে গণহত্যা চলছে, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কালো অত্যাচারের আর কখনো সূচনা হয় নাই।
বাংলাদেশের স্বাধীনতা রক্ত বইতে পড়ে এই সরকারের এই যারা ছিলেন তখন তারা 30,000-এর বেশি মানুষ মেরেছিল। কিন্তু গত 3 সপ্তাহ ধরে যেটা করেছে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে তারা এই দেশের নাগরিক নয়। এই কারণেই নয়, বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখন পাকিস্তানি হানাদার বাহিনীরা আসে আমাদের এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করে তাদেরকে মেরেছে। কিন্তু আজকে যারা আমাদের নিজেদেরকে বাঙালি দাবি করে বাংলাদেশি মানুষদেরকে হত্যা করছেন তারা তো তাদের চেয়ে অনেক বেশি খারাপ। কাজেই আপনাদের কোনো ক্ষমা নাই, আপনাদের কাছে কারো কোনো দাবি দেওয়া নাই। আপনি বাংলাদেশকে বাংলায় পরিণত করতে চাচ্ছেন এবং এই সরকারের শুধু পদত্যাগ নয়, পদত্যাগ আমরা চাই, এই সরকারকে আমরা বেরিয়ে নিয়ে করতে চাই এবং বাংলাদেশের যে আগমন জনসাধারণ ছাত্র সমাজে নেমেছে আমাদের আশায় বেড়েছি এই কারণে তারা যা বেরিয়েছে সেটা বাংলাদেশের মানুষের জন্য সারা জীবন পর্যন্ত এরা কখনোই ঘরে ফিরে যাবে না। এবং এই তার সঙ্গে বাংলাদেশের জনসাধারণ আছে, বাংলাদেশের সাংবাদিক সমাজ আছে। আমরা আপনি শেষ করে দিয়েছে, আপনার কথা, আপনার এইসবের ভাওতাবাজি বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের 90% উপরে মানুষ রাজাকার, আর আপনি মুক্তিযোদ্ধা হয়ে আপনি আমাদের সন্তানদের প্রতি গুলো চালাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। শিক্ষার্থী, অভিভাবকদের বিক্ষোভ মিছিলগুলো একে একে জমায়েত হয় সেখানে। দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনগুলো শহীদ মিনারে সমবেত হয়। সব মিলিয়ে বিভিন্ন শ্রেণী পেশা এবং বয়সী মানুষের সম্মেলনে জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা। মানুষ আর মানুষ, কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, চেনা দায়। সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ মিনার। সেই উদ্বেলিত ছাত্র জনতার কণ্ঠে নানা স্লোগান, মুষ্টিবদ্ধ হাতে হাজারো কণ্ঠে দৃপ্ত প্রতিবাদ। এত মানুষ মরল কেন? রক্তের উপরে বসে, এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানবো না। আমাদের গণগ্রেপ্তারের সম্মুখীন হচ্ছে এবং অনেক বেশি মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই। দুপুর গড়িয়ে বিকেল, পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। শিক্ষার্থীদের সাথে মাথায় ও হাতে লাল সবুজের পতাকা নিয়ে অংশ নেন অভিভাবকরা। এই যে এভাবে যে আমাদের ছাত্রদের খুন করলো, তাদের যৌক্তিক আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে গেল, এই জন্যই আমি আসছি। এই ধরনের পরিস্থিতি আমাদের সার্বভৌমত্বকে অত্যন্ত দুর্বল করে ফেলে। সেই জায়গাটাতে আমার একটা ক্ষত এবং আমার কষ্ট আছে। আমি ঘুমাতে পারি না, আমি খেতে পারি না, আমি অফিস করতে পারছি না। এটা আমার মনে হয় জনসাধারণের কেউই করতে পারছে না। ছাত্রদের দাবি পূর্ণ হোক, ছাত্রদের বুকে আর কোনো গুলি যাতে একটা না চলে। শিক্ষার্থীদের দাবি, দ্রুত হত্যাকাণ্ডে দোষীদের বিচার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। একটা প্রপার বিচার চাই, সেটার জন্য আমরা রাস্তায় নেমেছি। যত রকমের মানুষজন দুর্নীতির সাথে জড়িত এবং আমাদেরকে হত্যাকাণ্ডের সাথে হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমরা বিচার চাই। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা কর্মচারীও সমর্থন জানান শিক্ষার্থীদের দাবির সাথে। এই গণহত্যায় আমরা কখনো সমর্থন দিতে পারি না। এই সন্তানদের যে রক্ত ঝরছে এটা বন্ধ করা প্রয়োজন, অতি জরুরি, এবং সেই জন্যই আমরা এদের সাথে একাত্মতা প্রকাশ করে আজকে এদের সাথে যোগ দিলাম। যেভাবে স্থিতিশীল হয় তার জন্য যা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে, তার জন্য যা যা করার প্রয়োজন আমরা সেটা করতে আমাদের ছাত্র সমাজের সাথে একত্রতা ঘোষণা করতে এসেছি। কোটা আন্দোলন থেকে এটা এখন জাতির আন্দোলনে পরিণত হয়েছে। ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন সমন্বয়ক 49 আর সহ সমন্বয়ক 109 জন। সমন্বয়করা জানায় তাদের দাবি আর কর্মসূচি। আমরা মনে করি এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। তার জন্য একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল দল, মত, ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে। অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন শুরুর আগের দিন এই বিক্ষোভের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের একটাই দাবি, দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। কোটা আন্দোলনের দাবি মানার আগে আমাদের ভাইদেরকে কেন হত্যা করলো? ভাইদের রক্ত যেহেতু ঝরিয়েছে, সুতরাং আমরা এর শেষ দেখে ছাড়বো। এর দাবি এখন একটাই, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করে জনগণের মধ্যে
এমন এক ক্ষোভের সৃষ্টি করেছে, এটা এখন আর কোটা আন্দোলন নাই, এটা পুরো দেশবাসী। আমার ভাইয়ের লাশের উপর দিয়ে কোনো সংলাপের সুযোগ নাই। সম্পূর্ণ তামাশা করা হচ্ছে। একদিক দিয়ে বলতেছে আলোচনার জন্য আসো, দেশের মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, এই ক্ষোভের বিস্ফোরণ এখানে ঘটেছে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছে, শিল্পীরা এখানে উপস্থিত হয়েছে, ডাক্তার, এরপরে ছাত্র, শিক্ষক, জনতা সবাই এখানে উপস্থিত হয়েছে। তাদের একটাই দাবি, দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। শেখ হাসিনা স্বৈরাচার, তার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে, তার পদত্যাগ ছাড়া আমরা কোনোভাবেই শান্ত হব না। আমরা মাঠ থেকে উঠবো না, কারণ এই দাবি শুধুমাত্র আমাদের না, এই দাবি শুধুমাত্র ছাত্রদের না, সবাই মরতেছে। বাসার মধ্যে শিশুরা মারা যাচ্ছে, বাসার মধ্যে কোলে শিশু মারা যাচ্ছে। সুতরাং এই সরকারের কাছে কেউ নিরাপদ না। আমরা শুনতেছি সে ক্ষমতায় থাকার জন্য এবং ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য সে আরো চক্রান্ত করতেছে, কিন্তু কোনো চক্রান্ত কাজ হবে না, কোনো জরুরি অবস্থা কাজ হবে না। সমন্বয়করা জানিয়ে দিয়েছেন সংলাপ হবে না, তাদের সাথে কোনো আলোচনা নাই। একমাত্র সমাধানের পথ হলো হাসিনা পদত্যাগ করতে হবে। কোটা আন্দোলনের দাবি মানার আগে আমাদের ভাইদেরকে কেন হত্যা করলো? ভাইদের রক্ত যেহেতু ঝরিয়েছে, সুতরাং আমরা এর শেষ দেখে ছাড়বো। এর দাবি এখন একটাই, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। যদি দাবি কোটা মানাই লাগতো, কোটা আন্দোলন নাই, আন্দোলন এখন স্বৈরাচার পতন আন্দোলন সূচি, এটা গতকালকেই ঘোষণা হয়েছে। তো আজকে এখানে আসার পর আমরা এই পরিমাণ, যে পরিমাণ প্রত্যাশা করেছিলাম তার চাইতে আরো অনেক বেশি জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। তার দাবি তো মেনা হয়েছে। এই আন্দোলনটা একটা সময় কোটার আন্দোলন ছিল, কিন্তু স্বৈরাচার সরকার এটার মধ্যে হস্তক্ষেপ করে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করে জনগণের মধ্যে এমন এক ক্ষোভের সৃষ্টি করেছে, এটা এখন আর কোটা আন্দোলন নাই, এটা পুরো দেশবাসীর এক আন্দোলনে রূপান্তরিত হয়েছে। সেটা হলো এই সরকারের পদত্যাগ করতে হবে, এই সরকারের পতন নিশ্চিত করেই এই জনসমুদ্র থামবে। এখন এই আন্দোলন ওই পর্যায়ে চলে গিয়েছে। এখন এটার সমাধান একটাই, যদি এই সরকার পদত্যাগ করে তাহলে দেখবেন যে এই সমস্যার সমাধান। পদত্যাগ না করলে কর্মসূচি সামনে চলতে থাকবে। আজকে কর্মসূচি ছিল বিক্ষোভ কর্মসূচি, আগামীকালকেও কর্মসূচি আছে, এবং আগামীকাল থেকে আমাদের সমন্বয়ক যারা আছে, কোটা আন্দোলনে যারা লিড দিচ্ছিলেন, তারা আগামীতে কর্মসূচি ঘোষণা করবে। আশা করি দেশের 90% বেশি লোক এই আন্দোলনের সমর্থন দিচ্ছে, কেউ সশরীরে, কেউ বা বিভিন্ন অবস্থা, যে যার জায়গা থেকে সমর্থন দিয়ে যাচ্ছে। সবাই মিলেই পরবর্তী কর্মসূচি বাস্তবায়ন করবে। পেশাজীবী সমস্ত লোক, গার্জিয়ান, শিক্ষক এবং আমাদের সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর আছে, তারাও কিন্তু এখন মাঠে নেমে এসে পড়েছে। দেখবেন এখানে যারা আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এখানে আর শুধু ছাত্রের মধ্যে সীমাবদ্ধ নাই। হ্যাঁ, আমরাও জানি যে প্রধানমন্ত্রী বলেছে দরজা খুলে দিয়েছে, কিন্তু এই আন্দোলনে যারা অবস্থান নিয়েছে বা আন্দোলনের যারা সমন্বয়ক, যারা এই আন্দোলনের কর্মী, সবার এখন এক দফা এক দাবি, আমার ভাইয়ের লাশের উপর দিয়ে কোনো সংলাপের সুযোগ নাই। একদিকে তারা বলছে যে আমরা দরজা খুলে দিয়েছি, অপরদিকে গতকালকে উত্তরাতে আমার ভাইদের উপর গুলি চালানো হয়েছে, সিলেটে গুলি চালানো হয়েছে, বিভিন্ন জেলায়, আজকে বিভিন্ন জায়গায় এরকম আমাদের ছাত্র ভাইদের উপর অন্যায়ভাবে, নির্মমভাবে অবিচার কিন্তু চলছে। অপরদিকে বলছে গণভবনের দরজা খোলা আছে। সাধারণ মানুষ এই সমস্ত কিছু আর বিশ্বাস করে না। সম্পূর্ণ তামাশা করা হচ্ছে। একদিক দিয়ে বলতেছে আলোচনার জন্য আসো, আবার ঠিক এট এ টাইমে আমাদের ভাইদেরকে হত্যা করছে। এগুলো তামাশা, নাটক, কম করো প্রিয়। আমাদের অনেক এখানে সাইনবোর্ড নিয়ে আসছে, এগুলো নাটক করার কাজ। এই জেনারেশন খুবই, তারা চৌকস, খুবই স্মার্ট, কোনোভাবেই এদেরকে দামানো যাবে না। এই ভুলভাল বুঝ দেওয়ার কাজ হবে না। তাদের দাবিটা খুব শুরুর দিকে মেনে নিলে আজকের এই সমস্যাটা হতো না, এতগুলো প্রাণ ঝরতো না, অসংখ্য মানুষ মারা গেছে। আজকে দেখছেন যেভাবে মানুষকে মারা হয়েছে, সন্তানদেরকে মারা হয়েছে। পৃথিবীর, আমাদের দেশের মানুষের বাইরেও অনেকের মানুষের চোখে পানি ছেড়ে দিয়েছে, তারা এই কষ্ট সহ্য করতে পারে নাই। এখন তো মানুষের যন্ত্রণা যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন তো মানুষের ঘরে বসতে পারে না। উনি বলেছেন ওনাকে ধন্যবাদ, কিন্তু সেটা বড় দেরি হয়ে গেছে। এই কথাটি আগে বললে ভালো হতো। সময়, লালন সাহেব লিখেছেন, সময় গেলে সাধন হবে না। এই গানটি এখন বাস্তবে পরিণত হচ্ছে। তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেটা করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন। আমরা নস্যাৎ করতে চাই না। তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনের যুক্ত হয়, হবে, সেগুলো আমরা নস্যাৎ করতে চাই না। আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক, আজকে আমাদের কাছে যে গুলির এইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে নাই। আমরা তো আপনি যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন। আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন। আপনি তাহলে সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন। আমরা নস্যাৎ করতে চাই না। তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনের যুক্ত হয়, হবে, সেগুলো আমরা নস্যাৎ করতে চাই না। এখন কি আপনাকে যদি মারে, আপনি মার দিবেন না? আপনি কি বসে থাকবেন?
আপনাকে যদি কেউ আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব, সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে, আপনারও অধিকার দেওয়া হয়েছে। আপনাকে যদি কেউ অ্যাটাক করে, আপনার প্রাণ রক্ষার্থে, আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন, এটার আইনগত অধিকার। এটা বর্তমানে ছাত্রদের যে দাবি সবগুলোই সরকার মেনে নিয়েছেন। এখন আর আন্দোলন করার কোনো সুযোগ নেই, যে এই আন্দোলনের কে ভর করে অপশক্তি বিভিন্নভাবে এই সরকারি স্থাপনা গুলোকে ধ্বংস করছে। এই যে ঘটনা ঘটে গেল, এটা যে উদ্দেশ্যে ছাত্র আন্দোলন করেছিল সে উদ্দেশ্য তা সফল হয়েছে। এখন আন্দোলন করার আর কিছু নাই। তবে এটাই আমাদের প্রত্যাশা যে যারা মৃত্যুবরণ করেছে এবং কে কিভাবে সে মৃত্যুবরণ করেছে সেটাকে তদন্ত করা। আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠিকইভাবে বিচার বিভাগীয় তদন্ত করার জন্য একটা কমিশন গঠন করেছেন, 3জন বিচারপতির সমন্বয়ে। এবং এটা দ্বারা ছাত্রদের যে দাবি, সে দাবি যে কিভাবে মানুষ, এই ছাত্র এবং অন্যান্যরা মৃত্যুবরণ করলো সেটার বিচার করার সেই প্রক্রিয়ায় আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন। এবং আমরা মনে করি যে বর্তমানে ছাত্রদের যে দাবি সবগুলোই সরকার মেনে নিয়েছেন। এখন আর আন্দোলন করার কোনো সুযোগ নেই। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি যে এই আন্দোলনের কে ভর করে অপশক্তি বিভিন্নভাবে এই সরকারি স্থাপনা গুলোকে ধ্বংস করছে। বিশেষ করে আপনারা জানেন সেতু ভবন, টিভি ভবন কিভাবে ধ্বংস করেছে, এটা কারো প্রত্যাশা নয়। তো সুতরাং যে উদ্দেশ্যে ছাত্ররা আন্দোলন করেছিল সেই উদ্দেশ্য তাদের সফল হয়েছে। ছাত্রদের কাছে আমি আহ্বান রাখবো যে তোমরা আমাদের ছেলের মতো, তোমাদের দাবি সরকার মেনে নিয়েছে। সেই কুটার এবং এই যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সেই রায় দিয়েছে, সেই রায়ের প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি হয়েছে। এখন এটাকে ভাঙ্গার বা এটাকে পিছনে নিয়ে আর কোনো সুযোগ নেই। সুতরাং তোমরা শান্ত হয়ে তোমাদের বিদ্যালয়ে ফিরে যাও, তোমরা লেখাপড়া করো এবং যারা এই আন্দোলনে নিহত হয়েছে তাদের আমরা মাগফিরাত কামনা করি। আর সাথে সাথে বলতে চাই যে এই আগস্ট মাস শোকের মাস, আমি শ্রদ্ধা করে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধুকে এবং তার পরিবারের সদস্যদের, তাদেরও মাগফিরাত কামনা করি। এবং এখানে আপনারা বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন। সেই বক্তব্যের সারমর্ম এটাই যে অপশক্তি যেন এই আন্দোলনকে ভর করে এই বাংলাদেশে কোনো ক্ষতি না করতে পারে, এটাই আজকে আমাদের এই আলোচনার মূল কথা। এবং একই সাথে সাথে আমরা ছাত্রদের কাছে আহ্বান রাখবো যে তোমরা প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন যে তার দুয়ার খোলা,
মাথা দিবেন না। সংসদে